আসসালামু আলাইকুম। উইকলি জিকে হাইলাইটসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সপ্তাহ ঘুরে আপনাদের সাথে আবার আমি চলে এসেছি আজকের পর্বটি নিয়ে। আজকের আলোচনায় আপনাদের সাথে থাকছি আমি মোহাম্মদ আসিফুর রহমান। আজকে আমাদের এপিসোড 33, সেখানে আমরা দেখব ৭ আগস্ট ২০২৫ থেকে ১৩ আগস্ট ২০২৫ এই টাইমলাইনের মধ্যে কোন কোন ঘটনাগুলো ঘটেছে যেগুলো আমাদের জেনে রাখা প্রয়োজন। কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি জাতীয় বিষয়াবলী। জাতীয় বিষয়াবলীতে প্রথমেই যে ঘটনাটি আসবে, গত সপ্তাহে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর। ৩ দিনের সফরে তিনি মালয়েশিয়া গমন করেছেন। আমরা এখানে দেখব যে কোন কোন বিষয়গুলো ঘটেছে এবং কি আমাদের আসলে জেনে রাখা প্রয়োজন। প্রথমত, এই যে দ্বিপাক্ষিক যে সফরটি, অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টা যে মালয়েশিয়া গেলেন, সেখানে কিন্তু বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। ৫টি সমঝোতা স্মারক এবং ৩টি নোট বিনিময় চুক্তি আমরা দেখতে পেরেছি। এই ৩টি নোট বিনিময় চুক্তি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে শিক্ষা, প্রশিক্ষণ এবং খুব ইম্পর্টেন্ট ভাবে আমাদেরকে দেখতে হবে হালাল ইকোসিস্টেম নিয়ে কিন্তু এই জায়গায় নোট বিনিময় হয়েছে। এবং প্রধান উপদেষ্টার সাথে কয়েক দফায় আমরা দেখেছি যে হালাল ইকোসিস্টেম কিভাবে বাংলাদেশে গড়ে তোলা যায় সেটি নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন পক্ষের সঙ্গে। কথা হচ্ছে, এই যে মালয়েশিয়ার যে রাষ্ট্রটিতে প্রধান উপদেষ্টা সফর করছেন, এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আমাদের দেশ থেকে একটা বিশাল অঙ্কের মানুষ শ্রম শক্তি হিসেবে মালয়েশিয়াতে কিন্তু আমরা দেখেছি গমন করে। এছাড়া পাশাপাশি মালয়েশিয়ার যে উচ্চশিক্ষা খাতটি, এটিও দিন দিন বুম করছে এবং বাংলাদেশ থেকে বড় সংখ্যক মানুষ মালয়েশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণ করতে যাচ্ছে এবং সেখানে তারা বেশ ভালো করছে। এর পাশাপাশি মালয়েশিয়া একটা মুসলিম প্রধান কান্ট্রি হিসেবে যেই জিনিসটাতে তারা খুব থ্রাইভ করেছে, তারা খুব ভালো করেছে, সেটা হচ্ছে হালাল ইকোসিস্টেম গড়ে তোলা। হালাল খাবার থেকে শুরু করে হালাল ট্যুরিজম থেকে শুরু করে এই জিনিসগুলোর দিকে তারা খুব বেশি ফোকাস করছে। তো আমরা মূলত ৩টা নোট বিনিময় চুক্তি যে করেছি, এর মধ্যে শিক্ষা ছিল, প্রশিক্ষণ ছিল এবং হালাল ইকোসিস্টেম, এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল। তো আমরা দেখেছি যে আনোয়ার ইব্রাহিম, যিনি মালয়েশিয়ার বর্তমান রাষ্ট্রপ্রধান, তার সাথে আমাদের প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে। যেহেতু মালয়েশিয়া একটা গুরুত্বপূর্ণ সফর, মালয়েশিয়া রাষ্ট্রটা আমাদের জন্য এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এর পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ঘটনা এখানে ঘটেছে, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে, সম্মানসূচক একটি ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে, যেটা দিয়েছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি, ইউকেএম। অর্থাৎ এই ইউনিভার্সিটিটা তাকে সম্মানসূচক একটি ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। আমরা সেটি দেখতে পাচ্ছি, এখানে ছবি দেওয়া আছে। সেখানে তিনি বক্তব্য দিয়েছেন, তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, নির্বাচন নিয়ে সেখানে আলোচনা হয়েছিল। তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের প্রধান দায়িত্ব হয়েছে নির্বাচিত সরকারের হাতে দেশের ক্ষমতাটি অর্পিত করে তারা এটি একটা সমাধানের দিকে যেতে চান। কিন্তু এই যে তাকে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া তাকে যে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিটি দিয়েছে, এটি আসলে কেন দিয়েছে তারা এটা ব্যাখ্যা করেছে যে সামাজিক ব্যবসা, যেটি নিয়ে আলোচনা হচ্ছে সোশ্যাল বিজনেস, এই যে সোশ্যাল বিজনেসের প্রসারে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বিশাল অবদান রয়েছে। আমরা জানি যে ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসা, হ্যাঁ, দারিদ্র্য বিমোচন, এই জিনিসগুলোর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে থিওরিগুলো আছে, তার যে কর্মজীবন সেটি জড়িত। সেখানে সোশ্যাল বিজনেসকে ফোকাস করে তাকে এই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিটি দেওয়া হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া থেকে। তো আমরা এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করব যে কোথা থেকে তাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে এবং হচ্ছে কোন বিষয়ের উপরে তাকে ডক্টরেট ডিগ্রিটি দেওয়া হয়েছে। আমরা একটু সামনের দিকে যদি যাই, আমরা দেখব যে ডাকসুর এত বছরের ইতিহাসে একজন মাত্র নারী ভিপি, ভাইস প্রেসিডেন্ট আমরা লক্ষ্য করতে পেরেছি, তিনি ইন্তেকাল করেছেন। তার সম্পর্কে আমরা একটু জেনে রাখতে পারি, কারণ ডাকসু নিয়ে ইদানিং অনেক বেশি আলোচনা হচ্ছে। ডাকসুর নির্বাচনের যেই ফর্ম সংগ্রহ, সেটিও শুরু হয়ে গেছে 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এটি চলবে। 25 তারিখ থেকে মানুষ তাদের যে প্রচারণা কর্মকাণ্ড সেটি চালাতে পারবে। অগাস্টের শেষের দিকে যখন প্রচারণা চালানো হবে, আমরা জানি যে তফসিল অনুযায়ী সেপ্টেম্বরে এখানে নির্বাচন হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো ডাকসু যেহেতু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই সময়টাতে, ডাকসু রিলেটেড যে তথ্যগুলো আছে সেগুলোর দিকে আমাদেরকে বেশি বেশি ফোকাস করার প্রয়োজন। তো একমাত্র যিনি নারী ভিপি ছিলেন তার সম্পর্কে আমরা একটু জেনে নেই, মাহফুজা খানম। তিনি দীর্ঘ
জীবনে বর্ণাঢ্য একটি ক্যারিয়ার তার রয়েছে। তাকে সম্পর্কে আমরা জানবো। একমাত্র নারী ভিপি ছিলেন মাহফুজা খানম এবং একই সাথে তিনি বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠীর উপদেষ্টা ছিলেন। আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন শিল্প সংক্রান্ত যেই বিষয়গুলো আছে, বিশেষ করে রবীন্দ্র চর্চার যে ধারাটা, সেটার ক্ষেত্রে উদীচী শিল্প গোষ্ঠীর একটি ভূমিকা রয়েছে। সেই জায়গাটিতে তিনি দীর্ঘ সময় উপদেষ্টা হিসেবে ছিলেন। আর উনি যেই প্যানেলে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন, সেটি হচ্ছে 1966-67 সালের ডাকসুর যে প্যানেলটি রয়েছে, সেখান থেকে তিনি ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সেই জায়গায় তিনি ভিপি নির্বাচিত হয়েছিলেন। এর পাশাপাশি তিনি তার বর্ণাঢ্য জীবনে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণভাবে তিনি দায়িত্ব পালন করেছেন। যেমন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তিনি মহাপরিচালক ছিলেন এবং বাংলাদেশ এশিয়াটিক যে সোসাইটি রয়েছে, এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক পদেও তিনি কাজ করেছেন। অর্থাৎ একটা বর্ণাঢ্য জীবন তিনি পার করেছেন এবং আমরা জানি যে তার যে স্বামী, তিনিও একটা সময় আইনমন্ত্রী ছিলেন। হ্যাঁ? শফিক সাহেব, উনি একটা সময় বাংলাদেশের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তো যেহেতু উনি একমাত্র ভিপি যিনি নারী ছিলেন, তাকে আমাদেরকে খুব ভালো করে জানা প্রয়োজন। আমরা তার সম্পর্কে জেনে রাখলাম। সামনে আরেকটা জিনিস আমরা দেখি, যদিও এটা সংস্কৃতির পার্ট হিসেবে আমরা এটাকে কাউন্ট করতে পারি, যে একটা সময় আমাদের টেলিভিশন যে সংস্কৃতি ছিল, টেলিভিশন ছিল শিক্ষা এবং হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক যেই চর্চাগুলো ছিল, সেগুলোর একটা বড় মাধ্যম। কিন্তু আস্তে আস্তে আমরা দেখেছি যে এখানে আকাশ সংস্কৃতির প্রভাবে এই যে চিন্তাগুলো, এগুলো আস্তে আস্তে আমরা দেখেছি যে এগুলো স্তিমিত হয়ে আসছিল। তো বর্তমান সময়ে আবার আমরা এই জিনিসগুলোর একটা পুনর্জাগরণ দেখতে পাচ্ছি। আমরা বাংলাদেশ টেলিভিশনের যেই হারিয়ে যাওয়া যে নিবেদন, সেটি আস্তে আস্তে ফিরে আসতে দেখছি। সেখানে বিতর্ক প্রতিযোগিতা হচ্ছে, কুইজ প্রতিযোগিতা হচ্ছে। এগুলো মানুষের মধ্যে আবার হচ্ছে সেই সাড়াটি জাগাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা দেখছি যে একটা গুরুত্বপূর্ণ আবেগ মানুষের সাথে, আমরা যেটা বলতে পারি বাংলাদেশের দীর্ঘ সময় ধরে ছিল একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, সেটি ফিরে আসছে। আমরা দেখছি ১৯ বছর পরে বিটিভিতে নতুন কুড়ি যে অনুষ্ঠানটি আছে, এটি ফিরে আসছে এবং এটা বাংলাদেশের সংস্কৃতি চর্চার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এবং এখানে আমাদের যারা বিভিন্ন সংস্কৃতি চর্চার সাথে জড়িত, তাদের কাছে একটা আবেগের নাম। তো আমরা একটু দেখি এইটার হিস্ট্রিটা, এখান থেকে আমরা দেখার চেষ্টা করব। 1966 সালে পাকিস্তান টেলিভিশনে প্রচারিত হয়েছিল নতুন কুড়ি। অর্থাৎ যেহেতু 1966 সালের গল্প আমরা বলছি, 66 সালে তো আর বাংলাদেশ টেলিভিশন ছিল না, তখন এই টেলিভিশনটার নাম ছিল পাকিস্তান টেলিভিশন। সেই জায়গায় এই বাংলায় অনুষ্ঠানটি শুরু হয়েছিল, এটার নাম ছিল নতুন কুড়ি এবং আমাদের মুক্তিযুদ্ধের পরেও এটার ধারাবাহিকতা চলেছে। আমরা দেখব যে মোস্তফা মনোয়ার, এখানে ওনাকে আমরা দেখতে পাচ্ছি, উনি একজন বিখ্যাত শিল্পী। ওনার প্রযোজনায় এই 1976 সালে এই রিয়েলিটি শোটি আবার শুরু হয়, নতুন কুড়ি নামেই ছিল এবং এটা 2006 সাল পর্যন্ত প্রচার হয়েছে এবং তখন ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই শোগুলো দেখার জন্য স্কুল কলেজ পড়ুয়ারা বসে থাকতেন এবং ৭৬ সালে যখন মোস্তফা মনোয়ারের প্রযোজনা এটা শুরু হলো, আমরা দেখলাম যে ২০০৬ সাল পর্যন্ত এটি চলেছে। তারপর বলা হয়েছে যে বিটিভির খরচ কমানো এবং বিভিন্ন কথাবার্তা ইয়ে করে এই শোটা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু বারবারই এটি আলোচনায় এসেছে এবং মানুষ চেয়েছে এই ধরনের শিক্ষামূলক যেই অনুষ্ঠানগুলো আছে, সেগুলো যেন বিটিভিতে চলে। এটার প্রেক্ষিতে দেখা গেল যে ২০২০ সালে আবার নতুন করে আলোচনা হয়েছিল যে এই শোটি ফিরিয়ে আনা যায় কিনা, কিন্তু কোভিড-19 এর কারণে সেটিকে আর ফিরিয়ে আনা যায়নি। বর্তমানে বিটিভি ঘোষণা করেছে যে নতুন রূপে আবার এই শোটি ফিরে আসবে। যেহেতু এটা বাঙালির আবেগের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, তাই আমরা এটিকে এই আলোচনায় নিয়ে এসেছি। এই পর্যায়ে আমরা একটু দেখব যে গত ১ সপ্তাহে আন্তর্জাতিক প্রেক্ষাপটে আসলে কি ঘটছে। আমরা জানি যে যখন আমরা আলোচনাগুলা করি, জাতীয় প্রেক্ষাপটে আসলে খুব আ বড় ধরনের তেমন কিছু পাওয়া যায় না। কিন্তু আন্তর্জাতিক যেই প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপটে আমরা বর্তমান সময়ে প্রতি সপ্তাহে খুব বড়, বড় ঘটনাগুলো ঘটতে দেখি। এর মধ্যে ১ম আমরা যেটা দেখব যে আবার মধ্যপ্রাচ্যে একটা বড় ধরনের সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখছি যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যেই ফের সংঘাত, এটি কিন্তু চালু হচ্ছে। এর মধ্যেও বিভিন্ন ধরনের আশার আলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। যেমন গত সপ্তাহে যখন আমরা আলোচনা করেছিলাম, আমরা দেখেছি, আমরা বলেছি যে ইমানুয়েল ম্যাক্রো যিনি ফ্রান্সের প্রেসিডেন্ট, তিনি বলেছেন সেপ্টেম্বরেই তিনি আসলে
ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করবেন। এই ধারা কিন্তু চলছে। এই ধারা চলছে কিভাবে? আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যান্থনি আলবানিস, উনি হচ্ছেন অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট। উনি ঘোষণা দিয়েছেন যে আগামী মাসে অস্ট্রেলিয়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। অর্থাৎ ৪৮ পরবর্তী সময়ে ফিলিস্তিনের একটা বড় সময় ধরে তাদের কিন্তু পরিচয়ের সংকটটি তাদেরকে খুব বেশি ভুগিয়েছে। এটা কিভাবে ভুগিয়েছে? কারণ ফিলিস্তিন রাষ্ট্রের তেমন কোনো স্বীকৃতি ছিল না। বর্তমান সময়ে এসে যেই ঘটনাগুলো গাজায় ঘটছে সেগুলোর প্রেক্ষিতে পশ্চিমা বিশ্ব কিন্তু আস্তে, আস্তে তাকে অ্যাকনলেজ করা শুরু করেছে এবং অস্ট্রেলিয়া আগামী যে মাস রয়েছে সেই মাসে ফিলিস্তিনকে তারা কিন্তু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে। কিন্তু বর্তমানে ফিলিস্তিনের অবস্থাটা কি আমরা একটু দেখি। আমরা এখানে আনাস আল শরীফের ছবি দেখতে পাচ্ছি। তিনি আল জাজিরা, জাজিরা শব্দের অর্থ হচ্ছে দ্বীপ। কাতারের একটি টেলিভিশন চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে আল জাজিরা। এই আল জাজিরার সাংবাদিক কিন্তু এই গাজার বিভিন্ন নিউজ যখন উনি কভার করছিলেন তখন ইসরায়েলি বাহিনীর হামলায় উনি সহ আরো ৫ জন সাংবাদিক নিহত হয়েছেন এবং এটাকে কিন্তু একটা বড় সংকট হিসেবে পৃথিবীর যারা জার্নালিস্ট, যারা সাংবাদিক রয়েছেন তারা এটাকে সাংবাদিকতার উপরে একটা বড় সংকট হিসেবে কিন্তু দেখার চেষ্টা করছেন এবং এই ব্যাপারটা কিন্তু আসলে বিশ্ব মানবতাকে নাড়িয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল তার যে হামলা, সেই হামলাটি এখনো থামাচ্ছে না। সে মুহুর্মুহু আক্রমণ করে যাচ্ছে গাজা সিটিতে এবং সেখানে কিন্তু মানবতার কঠিন বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গায় এখনো মানবিক সাহায্যগুলো সেভাবে পৌঁছাতে দেওয়া হচ্ছে না। ফলে উপর থেকে বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা ফেলতে হচ্ছে। গতকালকের নিউজ আমি দেখলাম যে সেই ত্রাণ যে ফেলা হয় হেলিকপ্টার থেকে, এর নিচে পড়ে একজন মানুষ গতকালকে নিহত হয়েছেন। তো অর্থাৎ সেই জায়গার যে মানবিক পরিস্থিতি এটি খুবই দুঃখজনক, খুবই আশাহত করার মতো। তো ইসরায়েল ফিলিস্তিন নিয়ে আমরা যখন আলোচনা করছি, আমরা দেখলাম যে ৫ জন সাংবাদিককে নিহত করা হয়েছে। যারা সবাই ছিলেন আল জাজিরার সাংবাদিক। আল জাজিরা একটি কাতার ভিত্তিক আ সংবাদ সংস্থা। এখানে আমরা একটি এয়ারপোর্টের ছবি দেখতে পাচ্ছি। যেই এয়ারপোর্টটি ইসরায়েলের হাইফা শহরে অবস্থিত এবং এটাকে হাইফা এয়ারপোর্ট বলা হয়। এই হাইফা শহরে আমরা দেখব যে একটা আ জনগোষ্ঠী যারা রেজিস্ট্যান্স বা প্রতিরোধ করার চেষ্টা করছে ইসরায়েলের বিরুদ্ধে, তাদের নামটি আমি মুখে নিচ্ছি না, এখানে লিখা আছে। তারা কিন্তু এই হাইফা বন্দরে আক্রমণ করেছে। এখন এই হাইফা বন্দর কেন গুরুত্বপূর্ণ? আমরা দেখেছি কয়েকবারই পরীক্ষায় এসেছে হাইফা কোন দেশে অবস্থিত, হ্যাঁ? তারপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ নদী বন্দর, বিমানবন্দর, এইসব বন্দর নিয়ে কিন্তু প্রশ্ন এসেছে। তো আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটি ঘিরে কিন্তু আবার সংঘাত তৈরি হচ্ছে এবং সেখানে আবার মানবিক বিপর্যয় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এই পর্যায়ে গত সপ্তাহের আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা আসলে আমরা বুঝতে পারবো ১৫ই অগাস্ট যে এটার ফলাফল কি আসছে, সেটা হচ্ছে যে ট্রাম্প এবং পুতিন তারা কিন্তু আলোচনায় বসবেন ১৫ই অগাস্ট এবং সেই আলোচনাটা হবে আলাস্কাতে। হ্যাঁ? তো আমরা একটু এই ব্যাপারটাকে নিয়ে একটু যদি দেখার চেষ্টা করি, আলাস্কায় পুতিনের সঙ্গে বসবেন ট্রাম্প। মূলত এই আলোচনার বিষয়বস্তু হবে ইউক্রেন যুদ্ধকে আসলে কিভাবে আহ থামানো যায় এবং ট্রাম্প বলেছেন মানে ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য যদি কোনো অঞ্চল বিনিময় করতে হয়, নিশ্চয়ই আমেরিকার অঞ্চল না, ইউক্রেনের অঞ্চল যদি বিনিময় করতে হয় সেক্ষেত্রেও তিনি হয়তো সম্মত হবেন, কিন্তু তিনি যুদ্ধটা আটকাতে চান। তো প্রশ্ন হলো, পৃথিবীর এতগুলো জায়গা থাকতে কেন আসলে ট্রাম্প এবং পুতিন আলাস্কায় বসছেন, কেন অন্য কোথাও না? তো এই ব্যাপারটা খুব স্ট্র্যাটেজিক্যালি আমাদেরকে বুঝতে হবে। ট্রাম্প এবং পুতিন আলাস্কায় বসার কারণ হচ্ছে এই যে পুতিন সাহেবের নামে কিন্তু অলরেডি আইসিসি বা আন্তর্জাতিক অপরাধ আদালত তারা কিন্তু একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছেন। ফলে এমন কোনো জায়গা যেখানে যদি ওই আইসিসি স্বীকৃত কোনো ভূখণ্ডে যদি তিনি পা রাখেন বা গমন করেন, সেই ক্ষেত্রে কিন্তু ওই রাষ্ট্রের কর্তব্য হয়ে দাঁড়াবে ওনাকে গ্রেপ্তার করা। তো সেক্ষেত্রে উনি চাইলে আসলে সব জায়গায় যেতে পারবেন না। যে আলাস্কা যেহেতু আমেরিকার একটা গুরুত্বপূর্ণ অঞ্চল, ৪৯তম অঙ্গরাজ্য, সেখানে তিনি যাচ্ছেন। এবং আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি, এই যে আলাস্কা, এই আলাস্কাকে কিন্তু আমেরিকা রাশিয়া থেকে ক্রয় করেছিল ১৮৬৭ সালে। তো প্রশ্ন হচ্ছে
কেন অন্য কোনো দেশে যাচ্ছে না? আমরা দেখলাম যে একটা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। এছাড়া ডোনাল্ড ট্রাম্প এখানে কিছু সমীকরণও মেলানোর চেষ্টা করছেন। সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যেকোনো ঝামেলা বা হচ্ছে এই ঝামেলাগুলোর ক্ষেত্রে কিন্তু তুরস্ক এগিয়ে আসছে। সেক্ষেত্রে তাদের মিটিংটা যদি তুরস্কের মতো কান্ট্রিতে হয় সেক্ষেত্রে তুরস্ক সে কিন্তু আরেকটা পাওয়ার হিসেবে মানে সে অনেক বেশি এই জায়গায় হচ্ছে এক্সিলেন্স পেয়ে যাবে। সে অনেকের গ্রহণযোগ্যতা পেয়ে যাবে। এই জিনিসগুলো ডোনাল্ড ট্রাম্প চান না। সে ঠিক একইভাবে কাতারের ক্ষেত্রে, আরব আমিরাতের ক্ষেত্রেও উনি চান না যে ক্রেডিটটা অন্য কেউ ছিনিয়ে নিয়ে যাক। এই কারণে উনি আলাস্কায় মিটিংটা করছেন এবং এই মিটিং এর অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকবে যে কিভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা যায়। দেখা যাক ১৫ই আগস্ট পর্যন্ত আমরা এই জিনিসটা ফলো করলে আমরা বুঝতে পারবো আসলে যে ঘটনাটা কোন দিকে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আলাস্কার সাথেই আমরা রাশিয়ার বর্ডার দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আপনাদেরকে আমি একটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে আলাস্কা এবং রাশিয়ার মাঝে আমরা একটি প্রণালী দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রণালী হচ্ছে সেই জিনিস যেটা ২ টা স্থলভাগকে আলাদা করে এবং ২ টা জলভাগকে একত্রিত করে। এখানে এই যে আর্কটিক সাগর এবং প্রশান্ত সাগরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা কানেকশন হচ্ছে পানি দিয়ে। আর রাশিয়া এবং আলাস্কা তারা কিন্তু আলাদা হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে এই যে প্রণালী, এই প্রণালীটির নাম কি? আপনারা কমেন্ট সেকশনে এই জিনিসটি জানাবেন। আমরা দেখব যে ১৫ই আগস্টের পরে আসলে এখানে কোন ঘটনাগুলো ঘটে। এ পর্যায়ে আমরা একটু যাব আমাদের এই অঞ্চলের দিকে। আমরা দেখব যে বেলুচিস্তানে আ একটা গোষ্ঠী রয়েছে, যারা নিজেদের স্বাধীনতার জন্য আন্দোলন করে থাকে। এখন এই স্বাধীনতাকামী যারা আন্দোলন করে থাকে, তারা নিজেদেরকে স্বাধীনতাকামী বলে, আবার যারা রাষ্ট্র রয়েছে, যারা বৈশ্বিক মহল রয়েছে, তারা আবার বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে এই নামটি প্রদান করে বিচ্ছিন্নতাবাদী। তো যাই হোক, এই যে বালুচ লিবারেশন আর্মি BLA এইটাকে রেড লিস্ট করা হয়েছে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সাথে ইদানিং সময়ে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের খুব একটা ক্লোজ কানেকশন হচ্ছে। আসিফ মুনিরের সাথে ডোনাল্ড ট্রাম্প বৈঠক করছেন, যিনি কিনা পাকিস্তানের আ সেনাপ্রধান। এখন এই যে বালুচ লিবারেশন আর্মি BLA তারা আসলে কি করে থাকে? তারা দীর্ঘদিন ধরে আফগানিস্তান এবং ইরানের যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে, এই জায়গাটাতে তারা দীর্ঘদিন ধরে কিন্তু সক্রিয়ভাবে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড ঘটে যাচ্ছে এবং এখানে বুঝতে হবে ২ টা জিনিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে এই যে আফগানিস্তান এবং ইরানের যে সীমান্ত পাকিস্তানের সাথে, এই জায়গাগুলো কিন্তু খনিজ সম্পদে খুবই পরিপূর্ণ। এই যে এলাকাটি খনিজ সমৃদ্ধ এবং এই অঞ্চলে বর্তমান সময়ে কাদের সবচেয়ে বেশি আসলে ইনভেস্টমেন্ট রয়েছে? আমরা এখানে দেখব যে গভীর সমুদ্র বন্দর এবং অন্যান্য প্রকল্পে চীন কিন্তু এই জায়গাটাতে বিনিয়োগ করছে। তো এখানে একটা দীর্ঘমেয়াদী ব্যাপার-স্যাপার রয়েছে। সেই জায়গাটাতে এই যে BLA যারা রয়েছে তাদেরকে কিন্তু যুক্তরাষ্ট্র তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। এ পর্যায়ে আমরা দেখব আমরা গত যেই জিকে হাইলাইটস সেখানে হিরোশিমা দিবস সম্পর্কে জেনেছিলাম ৬ আগস্ট। আ এখানে আমরা জানবো নাগাসাকি দিবস সম্পর্কে, যেটি ৯ আগস্ট। ১৯৪৫ সালের ৯ আগস্ট নাগাসাকিতে একটি পারমাণবিক বোমা ফেলা হয় এবং যার প্রেক্ষিতে জাপান পরে বাধ্য হয় যে না, যদি আমরা যুদ্ধটাকে আরো দীর্ঘায়িত করি তাহলে যেটা সমস্যা হয়ে যাবে, আরো কিছু পারমাণবিক বোম জাপানের উপর পড়তে পারে। তখন তারা খুব তাড়াহুড়া করেই যুদ্ধে আত্মসমর্পণ করে। তো আমরা একটু দেখব নাগাসাকি দিবসে ৮০ বছর পর জোড়া ঘন্টা ধ্বনি বাজলো। এখন প্রশ্ন হচ্ছে এই জোড়া ঘন্টা ধ্বনির বিষয়টা কি? ১৯৪৫ সালে যখন এই বোমটা ওইদিকে পড়ছে বা ফেলা হয় তখন হচ্ছে ওই যে বিপদ সংকেত হিসেবে সেখানে কিন্তু ঘন্টা ধ্বনি বাজানো হয়েছিল। আজকে ৮০ বছর পরে ওইটা সিম্বলিক ওয়েতে এই ঘন্টা ধ্বনি আবার বাজানো হয়েছে। তো আমরা একটু দেখব এখানে একটা মূর্তি আমরা দেখতে পাচ্ছি যেটা নিয়ে সরাসরি প্রশ্ন হয়েছে কয়েকবার, যে স্ট্যাচু অফ পিস বা পিস স্ট্যাচু কোথায় অবস্থিত? এটা জাপানের নাগাসাকিতে অবস্থিত। যেই স্ট্যাচুটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্ট্যাচু অফ পিস। এখানে নাগাসাকি দিবসে তারা আসেন, এসে বিভিন্ন ধরনের সিম্বলিক কার্যক্রম করেন যেন তাদের এই যারা আহত নিহত হয়েছে এই মর্মান্তিক ঘটনাটিতে তাদের প্রতি সম্মান জানানোর জন্য। আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি যে নাগাসাকিতে যখন বোমাটা ফেলা হয় তখন আসলে কিছু ক্যাপচার করা হয়েছিল। সেই ক্যাপচার গুলো এখানে দেখা যাচ্ছে যে কি বিধ্বংসী ঘটনা সেখানে ঘটেছে। এই জায়গাটাতে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যেই বোমাটি নাগাসাকিতে ফেলা হয়েছিল এটির নাম হচ্ছে ফ্যাট ম্যান।
আহ, যেটি হিরোশিমায় ফেলা হয় সেটির নাম হচ্ছে লিটল বয়, এবং এই যে বোমাটি এটি ফেলা হয়েছিল নাগাসাকিতে, এটির নাম হচ্ছে ফ্যাটম্যান। যদিও লিটল বয়ের তুলনায় ফ্যাটম্যানের বিধ্বংস করার ক্ষমতা কম ছিল, লিটল বয় ছিল বেশি বিধ্বংসী। যে বোমা আহ, এই যে ফ্যাটম্যান বোমাটি ফেলা হয়েছে, যে বিমান থেকে এটি ফেলা হয়েছে সেটি একটি B-29 সুপার ফোর্টেস বিমান ছিল, যার নাম ছিল বক্সকার। বক্সকার বিমান থেকে এই ফ্যাটম্যান বোমাটি ফেলা হয় নাগাসাকিতে, এবং যিনি ফেলেছেন সুইনি, ওনার নাম হচ্ছে পাইলট সুইনি, তাকে আমরা দেখতে পাচ্ছি। উনি কিন্তু এই বিমানটিকে চালাচ্ছিলেন যখন নাগাসাকিতে ফ্যাটম্যান বোমাটি ফেলা হয়। তো এই জিনিসগুলো আমরা আলোচনা করছি এই কারণে, কারণ হিরোশিমা নাগাসাকি নিয়ে প্রায় সময় প্রশ্ন হয়, প্রতি বছরই কোথাও না কোথাও প্রশ্ন চলে আসে। যেহেতু অগাস্ট মাস চলছে, হিরোশিমা দিবস আমরা দেখেছি, নাগাসাকি দিবস এই আজকের সপ্তাহে পড়েছে, তাই আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। অবশ্যই এগুলো আমাদেরকে জানা প্রয়োজন। লাস্টে আজকে আমরা একটা মজার তথ্য দিয়ে শেষ করব, সেটি হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, বা অনেকে ওনাকে ইমানুয়েল মাখো বলে থাকে, উনি একজন পেপার বিক্রেতা, ফ্রান্সে যেটাকে হকার বলা হয়, তাকে সম্মানিত করার চিন্তা করেছেন। কারণ অ্যাপারেন্টলি ফ্রান্সে উনি হচ্ছেন লাস্ট পেপার বিক্রেতা যিনি হাতে করে হকারের মতো বিভিন্ন মানুষের কাছে কাগজের পেপার বিক্রি করেন, এবং বলা হয়ে থাকে উনি শুধু ফ্রান্সে নয় বরং ইউরোপের শেষ নিউজ পেপার হকার, যিনি নিউজ পেপার হাতে হাতে করে বিক্রি করছেন। কারণ এখন প্রিন্ট ভার্সন পাওয়া যায়, এখন হচ্ছে আমরা অনলাইন ভার্সনে নিউজ পড়তে পারি, খুব কম মানুষই আসলে কাগজের পেপারটি পড়ে থাকেন। সেক্ষেত্রে ওনাকে এই যে এত দীর্ঘ বছর ধরে উনি 50 বছর ধরে পেপার বিক্রি করে আসছেন, দীর্ঘদিন উনি এই কাজটার সাথে ছিলেন এবং ফ্রান্সের একটা ঐতিহ্যকে উনি কাইন্ড অফ ধরে রেখেছেন। এই জন্য ওনাকে ইমানুয়েল ম্যাখো অন্যতম মর্যাদাপূর্ণ যে পুরস্কার রয়েছে অর্ডার অফ মেরিট, এটির জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছেন। এই ভদ্রলোকের নাম হচ্ছে আলী আকবর। যদিও নামটা শুনে আহ বাঙালি বাঙালি মনে হতে পারে, কিন্তু আলী আকবর একজন পাকিস্তানি নাগরিক। 50 বছর ধরে তিনি ফ্রান্সে থাকছেন, 50 বছর ধরে তিনি এই কাজটি করে যাচ্ছেন, এবং ওনাকেই বলা হয়ে থাকে ইউরোপের শেষ নিউজ পেপার হকার। এর পরবর্তীতে কেউ যদি নতুন করে এই কাজটিতে না আসেন, তাহলে উনি চলে যাওয়ার পরে বা উনি কুইট করার পরে ইউরোপে আসলে পেপার বিক্রেতা হকার খুঁজে পাওয়া যাবে না। তো এই কারণেই তাকে সম্মানিত করার চেষ্টা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। আহ, এর মাধ্যমে আজকে যে আমাদের আলোচনা ছিল, এই আলোচনার একটি সমাপ্তি আমরা টানতে চাই। তো গত সপ্তাহে বিভিন্ন ঘটনা ঘটেছে, এবং এর মধ্যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেগুলো আমাদের খুবই জানা প্রয়োজন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করি এই যে আলোচনাটি আমরা করেছি, এই আলোচনাটি আপনাদের জন্য একই সাথে জ্ঞানমূলক, এবং একই সাথে এটি আপনাদের জন্য চিত্ত দায়ক হয়ে উঠেছে বলে আমি বিশ্বাস করি। এই ক্লাসটি আপনাদেরকে হেল্প করবে এই প্রত্যাশা রেখেই আজকের আলোচনা এখানে শেষ করছি। আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।